আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজড করার সংস্কৃতি লোক দেখানো বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। ২০১৩ সালের নিবারণ আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ। রাজধানীর হাজারীবাগে গুলিতে অপারেশন কমান্ডার সহ জেএমবির ২ সদস্য নিহত। পুলিশ বলছে এরা চেকপোস্টে হামলায় জড়িত, মারা গেছে বন্দুকযুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ায় দি আলাউদ্দিন সঙ্গীতায়নের ওপর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত, বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং ৭% প্রবৃদ্ধি লক্ষ্য রেখে মুদ্রানীতি ঘোষণা। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে ১৪.৭% নির্ধারণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ওঠার পর ওই সদস্যকে ক্লোজড বা প্রত্যাহারের সংস্কৃতিকে লোক দেখানো বলে অভিহিত করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা আরও বলছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া ওই সব সদস্যের বিচার তো হয়ই না, বরং আরও ভালো পোস্টিং হয়। এ অবস্থায় ভুক্তভোগীদের থানা পুলিশের কাছে ধর্ণা না দিয়ে ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করতে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে নিরাপত্তা হেফাজতে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং না দেয়ায় বেড়িবাঁধে ক্রসফায়ারে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত অগ্রগতি। অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার। ৪ দিন পরও শেষ হয়নি তেজগাঁও বিভাগের ডিসির কাছে দায়ের করা রাব্বির অভিযোগের তদন্ত। যেখানে নির্যাতন, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগ, সেখানে ওই এসআইকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের পুলিশি উদ্যোগ কতটা যৌক্তিক? আইন ও সালিশ কেন্দ্রের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, প্রত্যাহার করা অপরাধী পুলিশ সদস্যদের বিচার হওয়ার নজির কেমন? যখন জনমত তৈরি হয় বা এমন ঘটনা ঘটে যেটার সাথে প্রভাবশালী মহল যুক্ত হয়েছে এবং এটি প্রতিবাদ হচ্ছে বা মিডিয়াতে আসছে, তখন আমরা দেখি যে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সময় দেখেছি অনেককে ক্লোজ করা হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে, পরবর্তীতে সাসপেনশন উইথড্র করা হয় অথবা ক্লোজ থেকে তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়। এই স্বেচ্ছাচারিতা থেকে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মতো ভুক্তভোগীদের সুবিচার দিতে ২০১৩ সালে প্রণয়ন করা হয়েছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। অন্য সব আইনের ওপর প্রাধান্য দেয়া এই আইনে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, এতে শারীরিক নির্যাতনের পাশাপাশি হুমকি দেয়াকেও নির্যাতন হিসেবে গণ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সুযোগ রাখা হয়েছে সরাসরি দায়রা জজ আদালতে মামলা করার। তৃতীয়ত, ভুক্তভোগী কিংবা তার আত্মীয় নয় এমন ব্যক্তি, এমনকি যে কোনো প্রত্যক্ষদর্শীও এই মামলা করতে পারবেন। চতুর্থত, এই মামলার তদন্ত করবেন পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা। এবং পঞ্চমত, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করতে হবে। পরিসংখ্যান বলছে, আইনটি হওয়ার পরে ৩ বছরে এই আইনে সারা দেশে মামলা হয়েছে মাত্র ২টি। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আইনটির যথাযথ প্রয়োগ না হওয়ার জন্য দায়ী করেছেন পুলিশকে। বলছেন, গোলাম রাব্বির ঘটনায় থানা পুলিশের আরও ভূমিকা রাখার বাধ্যবাধকতা ছিল। মাসুদ যেটা করেছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আমি আইনজীবী হিসেবে মনে করি যে তার বিরুদ্ধে এই ক্রিমিনাল অফেন্সের কারণে মামলা হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত প্রপার, সাধারণ একজন ক্রিমিনাল হিসেবে, নট এজ এ পুলিশ অফিসার। ২০১৩ সনে আইন থাকার পরেও আমরা কেন মাত্র সারা বাংলাদেশ জুড়ে 2টো মামলা দেখতে পাচ্ছি? তাহলে পুলিশের তরফ থেকে এখানে ব্যারিয়ার সৃষ্টি করার কিছু অভিযোগও আমাদের কাছে আসে। আপনারা যখন তাকে নিয়ে গেলেন, সে তো নিজেই ছিল ওখানে যে আমাকে এভাবে টর্চার করছে। মাসুদকে দেখলাম উনি বারবার সবগুলো ডিনাই করছেন। ডিনাই তো করবেনই, সেটাকে কেন এফআইআর হিসেবে ট্রিট করতে পারবেন না? কেন ওসি সাহেব নিজে দায়িত্ব নিয়ে এফআইআর করলেন না তার বিরুদ্ধে? কেন পরবর্তী ব্যবস্থাগুলো নিলেন না? আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মনে করেন, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করা গেলে নিরাপত্তা হেফাজতে রাব্বিদের নির্যাতিত হওয়ার ঘটনা কমে আসবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ন্যাশনাল অপারেশন কমান্ডার আবদুল্লাহ ওরফে নোমান এবং গাবতলী ও আশুলিয়াতে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় জড়িত জেএমবি সদস্য কামাল ওরফে হিরণ নিহত হয়েছেন। পুলিশ জানায়, গত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থাকা নতুন রাস্তায় অবস্থান নেয়। এ সময় 2টি মোটরসাইকেলে পালিয়ে যেতে থাকা জেএমবি সদস্যরা পুলিশের ওপর গ্রেনেড নিক্ষেপ ও গুলি বর্ষণ করে।
পরে পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা 2 জন জেএমবি সদস্য গুলিবিদ্ধ হয়। অপর মোটরসাইকেলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল, একটি শুটার গান এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয় এবং পুরো অভিযানের অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে 3 জন জেএমবি সদস্যকেও গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। একজন হচ্ছে আব্দুল্লাহ ওরফে নোমান, সে হচ্ছে মূলত জেএমবির এই অংশের ন্যাশনাল অপারেশন কমান্ডার। প্রায় 3 থেকে 3.5 বছর যাবৎ জেএমবির এই অংশের অপারেশনাল চিফ হিসাবে বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে। হিরণ গাবতলীর পুলিশ মার্ডার এবং আশুলিয়ার পুলিশ মার্ডারের সাথে জড়িত, এবং আজকে যে মোটরসাইকেলটি এখানে পাওয়া গেছে তাদের সাথে কালো রঙের একটি পালসার মোটরসাইকেল সিরিয়াল নাম্বার সহ হুবহু আমাদের আগের তথ্যের সাথে মিলে গেছে। এই মোটরসাইকেলটি আশুলিয়াতে পুলিশ মার্ডার, চেকপোস্টে পুলিশ মার্ডারের সময় এই মোটরসাইকেলটি ওখানে ব্যবহৃত হয়েছিল। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে টানা 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতির সমর্থনে প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে তালা ঝুলছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের এমন দাবির প্রতি সমর্থন জানিয়ে তা পূরণের আহ্বান জানান শিক্ষার্থীরা। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 8 মাস ধরেই আন্দোলন করে আসছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের প্রস্তাব চাওয়ার কথা উল্লেখ করে এ বিষয়ে দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন শিক্ষকরা। আমাদের সাথে মাননীয় শিক্ষামন্ত্রী যেমন আলোচনা হয়েছে, আরো বিভিন্নভাবে আলোচনার প্রচেষ্টা চলছে। তা আমরা বিশ্বাস করি অনতিবিলম্বেই এই আমাদের যে কর্মবিরতি এর অবসান হবে। আমাদের শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই যে সেশন জটের যে আপনার যে অভিশাপ থেকে আমাদের ছাত্রদেরকে আমরা মুক্তি দিয়েছি, যেটা গত 40 বছর যাবৎ এটা আমাদের উপরে এটা চেপে ছিল। কিন্তু এই জায়গা থেকে আমরা তো আবার ওই জায়গায় ফেরত যেতে চাই না। তো সেই জন্য আমরা চাচ্ছি একটা দ্রুত সমাধান, শান্তিপূর্ণ সমাধান এবং আপনার সম্মানজনক সমাধান। ছেলে মেয়েদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা তাদের যে ক্লাস পরীক্ষা যেটুকুন বিঘ্নিত হচ্ছে ওইটা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। আমাদের কাছে চমৎকার আইডিয়া আছে। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। ফাঁকা পড়ে আছে ক্লাসরুম ও বিভাগীয় ভবনগুলো। মর্যাদা আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছেন শিক্ষকরা। একই অবস্থা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। তালা ঝুলছে প্রশাসনিক ভবন সহ সব ক্লাসরুমে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষার্থী। আন্দোলনের কারণে কার্যত বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এছাড়া বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। অষ্টম জাতীয় পে স্কেলে যে সকল অসঙ্গতি এবং বৈষম্য সৃষ্টি হয়েছে, আমরা মনে করি এটা একটি ভুল বুঝাবুঝি বড় ধরনের। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে যদি বসেন, 10 মিনিটের জন্য কথা বলেন, এই সমস্যা দূর হয়ে যাবে। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ইজাজ সৌমিক, সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আব্দুল আহাদ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন ফিরদাউস সোহাগ। প্রথমে চলে যাচ্ছি ইজাজ সৌমিকের কাছে। সৌমিক, শাফিন, কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে কর্মবিরতি চলছে শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু টানা 4র্থ দিনের মতো অর্থাৎ 11ই জানুয়ারি থেকে তারা কর্মবিরতি শুরু করেছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে যে কর্মবিরতি সেটি চলছে এবং আমি সকাল থেকে এসে দেখলাম যে আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন অনুষদগুলো রয়েছে সেই অনুষদের প্রত্যেকটা
ক্লাস পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কলা ভবনে, এবং কলা ভবনের আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি ক্লাসরুম রয়েছে। সেই ক্লাসরুমে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা একদমই নেই, এবং আমি এই অনুষদের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগের যে নিয়মিত যে ক্লাস পরীক্ষাগুলো সেগুলো কিন্তু হচ্ছে না। এবং আপনাকে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি বলছেন যে এই অষ্টম জাতীয় বেতন স্কেলে সেখানে তারা মূলত 3টি দাবি উত্থাপন করছেন, যেখানে হচ্ছে যে তাদের বর্তমান যে স্কেল সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে শিক্ষকদের সেখানে সম্মানহানি হবে বলে তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে জাতীয় যে অধ্যাপক রয়েছে সেই জাতীয় অধ্যাপকদের সরকারের প্রশাসনের যে সিনিয়র সচিব রয়েছে সেই সিনিয়র সচিবদের পর্যায়ে নামিয়ে এনে শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে। এবং বর্তমান স্কেল যদি বাস্তবায়িত হয় তাহলে গত 40 বছর ধরে শিক্ষকরা টাইম স্কেল সহ যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছিলেন সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। এবং তারা এটাও বলছেন যে সপ্তম জাতীয় বেতন স্কেলে যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু এই স্কেল বাস্তবায়িত হলে বন্ধ হবে। এবং গ্রেড 1 প্রাপ্ত যে শিক্ষকের সংখ্যা সেই গ্রেড 1 প্রাপ্ত শিক্ষকের সংখ্যা কিন্তু প্রায় অর্ধেকে নেমে আসবে। এছাড়া আরেকটি বিষয় তারা বলছেন যে গ্রেড 1 প্রাপ্ত শিক্ষক থেকে দ্বিতীয় গ্রেডের যাওয়ার যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু অষ্টম জাতীয় যে বেতন স্কেল সেই বেতন স্কেলে কিন্তু নেই। এবং এই কারণে শিক্ষকরা মূলত এই 3টি দাবিকে কেন্দ্র করে তারা আন্দোলনে নেমেছেন, এবং গত 8 মাস ধরে কিন্তু তারা আন্দোলন করছেন। ইতিমধ্যে তারা মানববন্ধন সহ কর্মবিরতি শুরু করেছেন এবং এর আগেও সেটা পালন করছেন। এবং এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে এসে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে মহাসচিব এবং সভাপতি তাদের সঙ্গে কথা বলেছিলাম, এবং তারা আমাদেরকে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছিলেন সকাল 11টার দিকে যে সরকারের সঙ্গে তাদের কিন্তু কথাবার্তা হচ্ছে, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও তারা বৈঠক করেছিলেন, এবং সরকারের বেশ কয়েকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও তাদের সঙ্গে কথা হচ্ছে। এবং তারা বলছেন যে কিছুদিনের মধ্যে তারা দ্রুত একটি সমাধানের ব্যাপারে তারা এক ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। তো শিক্ষকদের কর্মবিরতির আরো কিছু খবর আমরা জানবো। এই মুহূর্তে সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, আমরা সরাসরি সেখানকার খবর জানতে তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ ইজাজ। আপনি যেমনটি বলছিলেন আসলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সিলেটেরও একই অবস্থা। আপনারা জানেন যে সিলেটে 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি এখন যেখানে আছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে আমি সকালে এসে যেমনটি দেখেছি যে গত সোমবার থেকে শিক্ষকরা যে লাগাতার কর্মবিরতি পালন করছেন, এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে। যেমন এখন দুপুর 12টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি ক্যাম্পাসে একজনও শিক্ষার্থী আমি দেখিনি, যদিও শিক্ষক এবং কর্মকর্তারা যথাসময়ে তারা ক্যাম্পাসে এসেছেন, কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে কেউ আসছে না। আসলে তারা জেনে গেছে যে ক্যাম্পাসে এসে তাদের ক্লাস হবে না, পরীক্ষা হবে না, যে কারণে তারা অনেকটা ক্যাম্পাস ছেড়ে দিয়েছে। এবং এই ক্যাম্পাসে আপনারা জানেন যে 5টি হল রয়েছে। এই হলের প্রায় আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি প্রায় 50% শিক্ষার্থী ইতিমধ্যে তাদের বাসা বাড়িতে চলে গেছে। তো এই হচ্ছে আসলে এই শিক্ষকদের কর্মবিরতির কারণে এমনটি হচ্ছে। তো আমি এখন কথা বলবো আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমার সাথে রয়েছে। আমি স্যারের কাছে জানতে চাবো যে স্যার, আজকে তো আপনাদের সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন, এবং সামনে রোববার থেকে আপনাদের কি কর্মসূচি শুরু হবে? রোববার থেকে আমাদের একই কর্মসূচি চলবে। আমরা সারাদিনই কর্মবিরতি থাকবে, এবং আমরা 10টা থেকে 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করব, এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এবং দাবি আদায় হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেকই আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। ধন্যবাদ। আসলে দর্শক, আপনারা যেটা শুনলেন যে শিক্ষকরা বলছেন যে এখনো সরকারের হাতে হয়তো আগামী শনিবার পর্যন্ত 2 দিন সময় আছে। এই সময়ের মধ্যে যদি তাদের দাবিগুলা মেনে নেওয়া হয়, তার মানে হচ্ছে যে সপ্তম বেতন কাঠামোতে যে তাদের যে মর্যাদাটি ছিল সেই মর্যাদা যদি আবার অষ্টম বেতন কাঠামোতে আবার ফিরিয়ে দেওয়া হয়, তার মানে সিনিয়র অধ্যাপকদের সচিবের মর্যাদা যদি ফিরিয়ে দেওয়া হয়, তবে হয়তো তারা এই কর্মসূচি থেকে সরে আসবে। তো এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল গনি, আমি তার সাথে কথা বলেছি। তিনিও বলেছেন যে যদি সরকার শনিবারের মধ্যে তাদের দাবি মেনে নেয় তবে হয়তো রোববার থেকে আবার তারা ক্লাস পরীক্ষায় ফিরে যাবে। তো এই শিক্ষকদের এই কর্মবিরতির কারণে আপনারা জানেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের 6টি ফ্যাকাল্টির মধ্যে 4টি ফ্যাকাল্টিরই আসলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে, এবং শিক্ষার্থীরা অনেকটা সেশন জটে পড়ে যাচ্ছেন, এমন অবস্থার মধ্যে পড়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো আমার কাছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ।
সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। এখানে যেটা আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু এই আজকে চতুর্থ দিনের মতো এখানে কর্মবিরতি অব্যাহত আছে। কথা বলেছিলাম শিক্ষার্থী, শিক্ষক সহ সংশ্লিষ্ট সবার সাথে। একটা জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি যে শিক্ষকরা কিন্তু ঠিকঠাক মতো সময় মতো ক্যাম্পাসে হাজির হয়েছেন এবং তারা যেহেতু কর্মবিরতিতে আছেন এই জন্য তারা ক্লাসে যাচ্ছেন না। আর এই কারণে কিন্তু এখানকার এই বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমরা এখানে একটু দেখাচ্ছি যে কিছু শিক্ষার্থী কিন্তু হাজির হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। সকাল থেকে তারা হাজির হয়েছেন ক্লাসের উদ্দেশ্যে, কিন্তু তারাও মানে কর্মবিরতির কারণে কিন্তু তারা ক্লাস করতে পারেননি। আমরা কথা বলেছিলাম শিক্ষক সমিতির যারা সদস্যবৃন্দ আছেন, তারা একটা কথা বললেন যে এটা তাদের মর্যাদার রক্ষার আন্দোলন। তারা চান ক্লাসে আসতে, কিন্তু তাদের পক্ষে যেহেতু কোনো রকমের রেজাল্ট আসেনি এই জন্য সেটা সম্ভব হচ্ছে না। এখন আমার সাথে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমাদেরকে জানাবেন এই বর্তমান পরিস্থিতিতে আপনাদের কি করণীয় এবং কিভাবে আপনারা চলছেন এখন, আর এটার শেষটাই বা কোথায়? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে 37টি বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে আমরা শিক্ষকরা ধর্মঘটে আছি। আমরা ক্লাস কার্যক্রম থেকে বিরত আছি। বরিশাল বিশ্ববিদ্যালয়েও সেই ধর্মঘটে আছে। আমরা চাই আমাদের প্রাণের জায়গায় ফিরে যেতে, আমাদের ক্লাসরুমে। কিন্তু আমাদের যে দাবি, ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা যাব না, এবং যখনই আমাদের দাবি পূরণ হবে তখনই আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব, আমাদের প্রাণের জায়গাতে। এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন যে দাবিগুলো উপস্থাপন করেছে, আমরা বিশ্বাস করি সেগুলো ন্যায্য দাবি, সেগুলো অতি শীঘ্রই বাংলাদেশ সরকার গ্রহণ করবেন। শুনছিলেন আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন স্যারের সাথে আমরা কথা বলছিলাম। তার বক্তব্য হচ্ছে একটাই, যে সারা দেশের যে এটা হচ্ছে এক ধরনের যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেই দাবি হচ্ছে তাদের মর্যাদার আন্দোলন। তো যখনই তাদের এই আন্দোলন পূরণ হবে তখনই তারা ফিরে যাবেন ক্লাসে এবং স্বাভাবিক পর্যায়ে চলে যাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এই ছিল মোটামুটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানকার ধর্মঘটের খবরাখবর। আমরা এখন ফিরছি স্টুডিও। শাফিন। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ফিরদৌস সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্টার আব্দুল আহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এজাজ শ্রমিক জানাচ্ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% নির্ধারণ করে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর বলেন, চলতি অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.8 থেকে 6.9% মধ্যে থাকবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে প্রবৃদ্ধির হার 7% পৌঁছবে বলে মনে করেন গভর্নর। এছাড়া মূল্যস্ফীতি 6.1% লক্ষ্যমাত্রা ধরা হয়। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো রেট 50 বেসিস পয়েন্টে কমিয়ে 6.75 ও 4.75 নির্ধারণ করা হয়েছে। ঋণের সুদের হার কমছে উল্লেখ করে গভর্নর বলেন, বেসরকারি খাতে ঋণ ও আমানতের সুদের পার্থক্য 5% নিচে নেমে এসেছে। উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি ভঙ্গি দিয়ে যাচ্ছি। এবারে প্রথমত আমরা নীতি সুদ হারগুলো কমিয়েছি। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো এবং রিভার্স রেপো হার 50 বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে 6.75 ও 4.75% করা হয়েছে। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন 6.8 থেকে 6.9% প্রবৃদ্ধি এবং ইনফ্লেশন করছি প্রজেক্ট 6.1%। তবে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থ বছর শেষে এই প্রবৃদ্ধির হার 7% স্পর্শ করতে পারে বলে আমরা অনুমান করছি। সময় সংবাদে আরো থাকছে, কিছু অসাধু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন মশার কয়েল বিক্রির অভিযোগ, হুমকির মুখে জনস্বাস্থ্য, সরকারের তদারকি জোরদারের আহ্বান। এবং সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলার দৌলত খান উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে যাত্রী ও চালকরা, দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের।
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের নামাঙ্কিত দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গ পুড়িয়ে দেয়া হয়। ধ্বংস করা হয় প্রতিষ্ঠানটিতে থাকা মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ। এ ঘটনাকে সঙ্গীতের উপর মৌলবাদী চক্রের পরিকল্পিত বড় ধরনের আঘাত বলে মনে করছেন সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য আর জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের মহাপ্রয়াণের পর ব্রাহ্মণবাড়িয়া শহরের এই বাড়িটিতে স্থাপন করা হয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। মুক্ত বুদ্ধির সঙ্গীত চর্চা চলে এই বাড়িটিকে ঘিরে। গত মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে শাস্ত্রীয় সঙ্গীতের এই প্রতিষ্ঠানটির মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশিক্ষণ দম এই তবলাগুলিও নাই, সব যন্ত্র পুরাই দিয়ে দিছে তারা। আগুন লাগায় তারা নিজেদের যে অসৎ চরিত্রটা ওইটা প্রদর্শন করছে। এই ঘটনাকে সংস্কৃতির উপর বড় ধরনের আঘাত আখ্যায়িত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা। আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনকে তিলে তিলে কত কষ্ট করে যে পর্যায়ে নিয়ে এসেছি, এটা ভাষায় প্রকাশ করার মতো। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুচারু বিচারের প্রার্থনা করছি। মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না, স্বাধীনতার যারা চেতনাকে বিশ্বাস করে না, আমাদের মুক্ত সংস্কৃতিকে যারা বিশ্বাস করে না, তারা এর মধ্যে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ফলাফলগুলো পেলেই জাতির সামনে সেগুলো তুলে ধরা যাবে। 1956 সালে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে নৃত্যকলা ও শাস্ত্রীয় সঙ্গীত সহ 5টি বিভাগে 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গেল বছর বিএনপি জামায়াত জোটের হরতাল অবরোধের সময় রংপুরের মিঠাপুকুরে বাসে গান পাউডার আর পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার 1 বছর আজ। সেদিনের ঘটনায় 6 জনের মৃত্যু এবং অন্তত 25 জন অগ্নিদগ্ধ হয়। নিহতের পরিবারের সদস্যদের এখন আর কেউ খোঁজ নেয় না। আর এই ঘটনায় দায়ের করা মামলার অধিকাংশ আসামি রয়েছে পলাতক। সুশীল সমাজের প্রতিনিধিরা এই মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন নির্ধারিত সময়েই শেষ হবে বিচার কাজ। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। বিএনপি জামাত জোটের টানা হরতাল অবরোধের সময় 2015 সালের এই দিনে রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহতদের স্বজনরা তাদের স্মরণে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, ঘটনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হলেও এ পর্যন্ত আর কেউ তাদের খোঁজ রাখেনি। স্বামী কিংবা স্বজন হারিয়ে তাদের অনেকেরই এখন দিন কাটছে অতি কষ্টে। আমার বাবা যে সন্ত্রাসীগুলো পোড়া দিয়ে মারছে, তাদের অবিলম্বে আমি বিচার চাই, সেই রকম কঠোর শাস্তি চাই সরকারের কাছে। আমি কিভাবে বাচ্চাদের লেখাপড়া শিখে, কিভাবে খাওয়া নাগে, কিভাবে কি করা নাগে, এখনো খোঁজ খবর কেউ নিতে আসলো না। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ 90 কার্য দিবসে শেষ করার কথা থাকলেও 60 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মাত্র 3 জনের। যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা এবং এই মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করবে বলে আমাদের বিশ্বাস। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বিচার কাজ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই মামলার আইনগত দিকগুলো মেনে সাক্ষী সাক্ষ্য দেওয়া এবং মামলার দ্রুত একটা নিষ্পত্তি করা। ঘটনার দিনই এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে 87 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 50 জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে 132 জনকে আসামি করে গত বছরের 15 নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 55 জন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। 8ম বেতন স্কেলে মেডিকেল চিকিৎসকদের বেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল। সাপরি, আপনি নিশ্চয়ই জানেন যে এই সর্বশেষ যে 8ম বেতন কাঠামো ঘোষণা করা হলো, সেই বেতন কাঠামো ঘোষণার পর থেকে বেশ কয়েকটি ক্যাডার, যতটুকু আমরা জানি 26টি ক্যাডারের লোকজন তারা দাবি করে আসছিলেন যে তারা এই বেতন কাঠামোতে বঞ্চিত হয়েছেন এবং তারা বলছেন যে এই বেতন কাঠামো পুনরায় নির্ধারণ করে তাদের মর্যাদা, পাশাপাশি তাদের বেতনের যে স্কেল সেটিও আসলে তারা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কর্মবিরতি চলছে এবং সর্বশেষ গত 3 দিন আগ থেকে আমরা দেখছি যে এই ঢাকা মেডিকেল শহর সবগুলো সরকারি মেডিকেলে কর্মবিরতি
পালন চলছে। তো সেই হিসেবে আমরা আজকেও দেখেছি যে আজকে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত যে ঘোষিত কর্মসূচি ছিল সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচুর সংখ্যক রোগী দাঁড়িয়ে আছেন, যারা সকাল থেকে এসে এখানে টিকিট সংগ্রহ করেছেন এবং টিকিট সংগ্রহের পর এখনো পর্যন্ত তারা ডাক্তারের কাছে যেয়ে ডাক্তার দেখাতে পারেননি, কারণ ডাক্তার তাদেরকে বলেছেন যে তারা দুপুরের আগ পর্যন্ত কোনো রোগী দেখবেন না। এবং আপনাদেরকে সুযোগ আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে এই বহির্বিভাগে সচরাচর দুপুর পর্যন্ত আসলে রোগী দেখা হয়। তো সেই হিসেবে এখানে অনেকে আছেন যারা বলছেন যারা গত কয়েকদিন যাবতে এখানে ঘুরছেন, কিন্তু ঘুরে ঘুরে আসলে সর্বশেষ এখনো পর্যন্ত ডাক্তার দেখাতে পারছেন না এবং এর ফলে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তো আমরা দেখেছি যে আসলে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ থাকলেও কিন্তু টিকিট বিক্রি চলছে এবং ডাক্তাররা দাবি করছেন যে টিকিট যে সংখ্যাটা বিক্রি হচ্ছে সেটি আসলে তারা 2টার পরে দেখে গত কয়েকদিনের মতোই তারা কাভার দিতে পারবেন বলে তারা দাবি করছেন। কিন্তু এখানে যারা রোগী আছেন তারা অনেকে আমাদেরকে অভিযোগ করেছেন যে না, তারা এর আগেও যারা টিকিট নিয়েছিলেন তারা আসলে দুপুরের পরে যে প্রচুর সংখ্যক রোগী জমে যায় সেটি আসলে স্বল্প সময়ের মধ্যে দেখে শেষ করা যায় না। তো এই মুহূর্তে আমি একজন রোগীর সাথে কথা বলতে চাইবো এবং তার কাছে জানতে চাইবো আসলে তিনি কখন এসেছেন এবং এখানে এসে কি দেখতে পাচ্ছেন এবং আপনি কি মনে করছেন? আমি এখানে 4 দিন যাবত আছি। আমি প্রথম দিন আসছি, আমাকে 4 ঘন্টার পর আমাকে ডাক্তার দেখাইছে। 4 ঘন্টা বসে রাখছে, 4 ঘন্টা ওনারা অবরোধ পালন করছে। আজকে 2 দিন যাবত আমি আমার রিপোর্টগুলো করার জন্য খুব পারতেছি না। ওনাদের অবরোধ, তারপরে টাইম শেষ 12টার পরে ওনারা আর কোনো ক্ষেত্রেই থাকে না, কলম ধরেই না, উল্টাপাল্টা কথা বলে, আমাদের কোনো কথাই শুনে না। বুয়া থেকে এবার যদি বুয়া আছে না, বুয়া থেকে শুরু করে উপর পর্যন্ত মানে একই অবস্থা, কেউ কারো কথা শুনে না। আর আমরা যে রুগী আছি তাদের কোনো কেয়ারই করতেছে না, কোনো সময় তারা দেখতেছে না। ওষুধ আনতে গেলে একটা দিলে আরেকটা নাই বলে নাই। এভাবে তো চিকিৎসা হয় না, এভাবে তো সরকারি চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। তো শাপিন, আপনি এসে শুনলেন যে আসলে একজন রোগীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই কর্মবিরতির কারণে তারা অনেকটা জিম্মি হয়ে পড়েছেন এবং তাদেরকে জিম্মি করে আসলে যে দাবি আদায়ের যে সংগ্রাম চলছে সেটিকে তারা কোনোভাবে সমর্থন করছে না। তারা বলছেন যে আন্দোলনের এই পথ তারা অন্যভাবে কিংবা অন্য উপায়ে সরকারের সাথে আলোচনা সাপেক্ষে এটি তাদের মতো করে জনভোগান্তি কমিয়ে আসলে এই বিষয়টির তারা উপস্থাপনের দাবি জানাচ্ছেন। তো শাপিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তো এই দুপুরের পরে আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে তখনকার রোগীর চাপ কেমন থাকবে এবং কি অবস্থা থাকবে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তারিকুজ্জামান শিমুল। ই-সেবা বাস্তবায়নে এখন থেকে একসঙ্গে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্প। A2I নির্মিত ই-ফাইল ও বিভিন্ন সেবা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দুটি সংস্থার মধ্যে চুক্তি সই হয়। এর মাধ্যমে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প এবং যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে ই-ফাইল সহ বিভিন্ন ই-সেবা বাস্তবায়ন করবে। এছাড়া ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার, সচেতনতা তৈরি, প্রশিক্ষণে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। আগামীকাল ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শীত উপেক্ষা করে দেশ বিদেশের লাখো মুসল্লি উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। আখিরি মোনাজাতের দিন পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত থাকবে। দ্বিতীয় পর্বের এই আয়োজনে দেশের 16 জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। এজন্য ইজতেমা ময়দানে 160 একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর বসানো হয়েছে। ইজতেমা ময়দানে এলাকায় ভিত্তিক নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। এছাড়া তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামী 17 জানুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত 2 পর্বের এই ইজতেমার প্রথম পর্ব শেষ হয় 10 জানুয়ারি। নিজের ইমান আমল আখলাক কিভাবে ঠিক হয়ে যায়, এই জন্য ইজতেমা একত্রিত হয়। এখান থেকে আল্লাহ রাস্তা বাইর হয়ে যায়। গুনাহ মাফের জন্য আশা করে আল্লাহকে আজই খুশি করার উদ্দেশ্যে এই জন্য দিন শেখানো হয়। তারপরে এখানে হেদায়েতি কথা হয়। আল্লাহ তাআলা এই হেদায়েতের মাধ্যমে তো কারো মনে দিলে রহমত নাজিল করে। বিশ্ব ইজতেমা মুসলিম উম্মার একটা ঐক্য এবং মুসলমানদের ধর্মীয় বিষয়বস্তু নিয়ে একসাথে হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। পৃথিবীর মধ্যে যেন এক আল্লাহর এবং একাত্মবাদের যে ধর্ম বিশ্বাসী ইসলাম, সেটা যেন প্রতিষ্ঠিত হয়।
দর্শক, এই মুহূর্তে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। সেখানকার বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ। শাফিন, আপনি যেমনটা বলছিলেন যে এই বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব আগামীকাল ফজরের নামাজের পর আম্বয়ানের মাধ্যমে কিন্তু শুরু হবে। ঠিক আমরা আসলে আগামীকাল শুরু হলেও আজকে কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখতে পেলাম যে লাখো মুসল্লি কিন্তু ইতোমধ্যে এই টঙ্গীর তুরাগ তীরে এসে উপস্থিত হয়েছেন। তারা আসলে আমরা কথা বলেছিলাম মুসল্লিদের সাথে, তারা যেমনটা আমাদেরকে বলছিলেন যে তারা বলছেন যেহেতু বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলিমের পবিত্র হজের পর সবচেয়ে বড় এই মহাসম্মেলন আসলে লাখো মানুষের সমাগম ঘটে, যে কারণে হচ্ছে তারা একদিন আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু স্থান সংকটের একটি বিষয় থাকে, তারা ভালো জায়গা পাওয়ার বিষয়টি থাকে, সেজন্য তারা আসলে চলে এসেছেন। আর সার্বিক নিরাপত্তার বিষয় যদি আসলে বলা চলে, সেক্ষেত্রে আমি আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে 5 স্তর নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। আকাশ, নৌ এবং স্থলপথে কিন্তু তারা আলাদা আলাদাভাবে টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, তৈরি না হয়, সেজন্য তারা কিন্তু কঠোর নজরদারির মধ্যে রেখেছেন। আপনারা পূর্ব জেনেছেন যে গত প্রথম পর্ব আসলে সফল এবং শান্তিপূর্ণভাবে এখানে অনুষ্ঠিত হয়েছে, কোনো ধরনের ঝামেলা ছাড়া। এবারও তারা আশা করছেন যে এই শান্তিপূর্ণভাবেই দ্বিতীয় পর্ব আসলে অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় আসলে শাফিন বলে রাখি, আপনারা হয়তো জানেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা হয়তো জানেন যে এই যে তাবলিগ জামাতের যে দাওয়াত, এই দাওয়াত কিন্তু শুরু হয়েছিল হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে 1920 সালে ভারতের একটি গ্রাম থেকে। সেই দাওয়াত কিন্তু আজকে প্রায় 100 বছরের পরে এসে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে কিন্তু গোটা বিশ্বে এই তাবলিগ জামাতের দাওয়াত কিন্তু ছড়িয়ে পড়েছে। গত প্রথম পর্বে কিন্তু আমরা যতটা জেনেছিলাম যে 100টি দেশের উপরে বিভিন্ন দেশ থেকে এখানে মুসল্লিরা এসেছেন তাবলিগ জামাতের। এই পর্বে আশা করা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা আসবেন। সবকিছু মিলিয়ে এখানকার যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ হয়ে আসছে এবং মুসল্লিরাও দলে দলে আসছেন। বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবারের মাধ্যমে যে আখেরি বয়ানের মাধ্যমে যে শুরু হবে, সেই ইজতেমা কিন্তু আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। সে পর্যন্ত সাধারণ মানুষও কিন্তু ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং তাদের এই আশা অব্যাহত থাকবে। সবকিছু মিলিয়ে শাফিন, ইজতেমা ময়দান থেকে এই ছিল আমার হাতে সবশেষ পরিস্থিতি। শাফিন। দর্শক, টঙ্গীর তুরাগ তীর থেকে সহকর্মী জুনায়েদ আল হাবিব জানাচ্ছিলেন ইজতেমার দ্বিতীয় পর্বের সর্বশেষ অবস্থা। মশার যন্ত্রণা থেকে বাঁচতে শহর অঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও অবাধে ব্যবহার হচ্ছে মশার কয়েল। তবে অভিযোগ উঠেছে কিছু অসাধু প্রতিষ্ঠান অনুমোদনহীন মশার কয়েল বিক্রি করছে সারা দেশে। এসব কয়েলে ক্ষতিকর রাসায়নিকের আধিক্যের কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা সরকারের তদারকি জোরদারের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাহসিনা জেসির প্রতিবেদন। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। দরজা জানালা আটকে রেখে মশার কয়েল ব্যবহার করেও মিলছে না মশার যন্ত্রণা থেকে মুক্তি। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা, কারণ বাজারের কিছু নিম্নমানের মশার কয়েলের ধোঁয়ায় তাদের শারীরিক নানা সমস্যায় পড়তে হচ্ছে। মশার উপদ্রব অনেক বেশি, সন্ধ্যাবেলা দরজা জানলা খোলা রাখা যায় না, যা হাতের কাছে যে মশার কয়েল পাই সেটাই ব্যবহার করি। কয়েল জ্বালালে আমরা অনেক ধোঁয়া হয় ঘরে, যার কারণে অনেক কাশি হয়, দম বন্ধ হয়ে আসে। সম্প্রতি এক সেমিনারে জানানো হয় কিছু অসাধু কোম্পানি মশার কয়েলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত অনুমোদিত সর্বোচ্চ 0.3 মাত্রার চেয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রাসায়নিক ব্যবহার করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভুয়া পিএইচপি নাম্বার ও বিএসটিআই লোগো ব্যবহার করে এসব মশার কয়েল বাজারজাত করছে 30টিরও বেশি দেশীয় বেনামি কারখানা। বাংলাদেশে এখন বর্তমান বাজারে অনেক কয়েল আছে, যে কয়েলগুলোর মধ্যে WHO রিকমেন্ডেড ইনসেক্টিসাইড ব্যবহার করা হলেও সেটা মাত্রা দেখা যাচ্ছে অনেক বেশি। যদি এত বেশি মাত্রা ইনসেক্টিসাইড কয়েলের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কয়েল বিক্রি বন্ধ করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের যেগুলো আইন প্রয়োগকারী সংস্থা আছে, মোবাইল কোর্ট আছে, এগুলোর মাধ্যমে অনতিবিলম্বে আমরা যদি এই কারখানাগুলো বন্ধ করে দিতে পারি, তাহলে আমরা অনিরাপদ কয়েল থেকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি সেটা আমরা কমিয়ে আনতে পারি। মশা তাড়াতে কয়েল, স্প্রে এসব রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে মশা প্রতিরোধ করার উপর জোর দেন এই বিশেষজ্ঞরা। জনসচেতনতা সৃষ্টি। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভোলার দৌলতখান উপজেলার প্রধান সড়কটি। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। তবে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নাসরুদ্দিন লিটনের পাঠানো তথ্য আর উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলতখান উপজেলার 1,73,000 মানুষের যাতায়াতের প্রধান সড়ক এটি। দৌলতখান থেকে বাংলা বাজার পর্যন্ত 12 কিলোমিটারের এই সড়কটির বেশিরভাগ স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। প্রায়ই এসব গর্তে পড়ে যানবাহন বিকল হয়ে যায়, আর রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। রাস্তা ভাঙনের কারণে আমরা কোনো গাড়িতে উঠতে পারি না, বুঝছেন, বড় বড় গর্ত রাস্তার ভিতরে, বড় বড় বাস আর ফেনাওয়াটকার গাড়ি করে আমরা সব এগুলি ঠেলে উঠতে। রাস্তা দিয়ে হাইটা যাইতে অনেক অসুবিধা হইতে আছে, স্কুল যাইতে পারি না ঠিক মতো। চাকা দুই এক সময় ছুটিয়া যায়, এরপরে আমরা দুই এক সময় যাত্রী ভরিয়া যায়, গাড়ি ফুললি খায়। 10 বছর তো খালি রোডই করতে আছে, রোড কোনো করতে আছে না, যে আমার কত ক্ষতি হইতে আছে, গাড়ি লাগো এক করার মতন না। অবশ্য রাস্তাটি সংস্কারের জন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। বাগমারা বাংলা বাজার দৌলতখান সড়কের দরপত্র আহ্বান করা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। দরপত্র বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দৌলতখান বাংলা বাজার সড়কে যাত্রীবাহী বাস এবং ট্রাক সহ প্রতিদিন 2000-এর বেশি যান চলাচল করে। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরো থাকছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা, 6 জন নিহত, আইএস জড়িত বলে ধারণা। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের বি গ্রুপের ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে আজ সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল। সংক্রান্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবের জন্য র্যালি করেছে ঢাকাবাসী সংগঠন। বেলা 11টার দিকে র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্ত উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করে প্রতিষ্ঠানটি। টিএসসি চত্বর থেকে শুরু হওয়া আনন্দ মিছিলে অংশ নেয় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন ধরনের রং বেরঙের ঘুড়ি হাতে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন তারা। পরে বিভিন্ন এলাকা ঘুরে আবারও টিএসসিতে এসে শেষ হয় র্যালি। নামে বিদেশি প্যাভিলিয়ন হলেও ভেতরের স্টলগুলোর প্রায় সবই দেশীয় প্রতিষ্ঠানের। আবার প্যাভিলিয়ন এক দেশের নামে হলেও পণ্য বিক্রি হচ্ছে অন্য দেশের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের বেশিরভাগ বিদেশি প্যাভিলিয়নই দেখা গেছে এমন অনিয়মের চিত্র। ক্রেতাদের অভিযোগ, বিদেশি পণ্য কিনতে এসে প্রতারিত হচ্ছেন তারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন 7টি সহ 21টি দেশ অংশ নিয়েছে। এসব দেশের নামে 38টি প্যাভিলিয়নও সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণে। বিভিন্ন দেশের নামে প্যাভিলিয়ন থাকলেও ভেতরের স্টলের বেশিরভাগ পণ্যই দেশীয় বা ভিন্ন কোনো দেশের। মেলার বিদেশি জোনে যুক্তরাজ্যের নামে এই প্যাভিলিয়নটি বরাদ্দ দেওয়া হলেও ভেতরে দেখা গেছে দেশীয় বিসমিল্লাহ টেক্সটাইলের কাপড় বিক্রি হচ্ছে। তার পাশেই রয়েছে যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়ন, যেখানে মাকাম হার্বাল আর রাতুল ফ্যাশন নামের স্টল খুলে বসেছেন দেশীয় ব্যবসায়ীরা। কারণ জানতে চাইলে এসব প্যাভিলিয়ন থেকে বলা হয় মেলা কর্তৃপক্ষের মাধ্যমে তারা স্টল পেয়েছেন। এটা আসলে ইউকে প্যাভিলিয়ন নামে বরাদ্দ ছিল, নিবন্ধনকৃত প্যাভিলিয়নটা সেটা আমরা কিনে নিছি। একটা প্যাভিলিয়নের ইউএস এর কোনো লোক আসে নাই, খালি পড়ে থাকছে, তারা বিজনেস করার জন্য হয়তো আমাদেরকে দিয়েছে। কেউ এসে মুড়ি বিক্রি করতে চায় তাও তো তাকে দিয়ে দিবে। এটা আসলে উল্টা হয়ে গেছে, প্যাভিলিয়নটা ভুল করে ওরা সাইনবোর্ড চেঞ্জ করে ফেলছে। যুক্তরাষ্ট্রের জন্য বরাদ্দ করেছে, কিন্তু আপনি ঘুরে দেখেন যুক্তরাষ্ট্রের একটা প্রোডাক্টও এখানে নেই। প্যাভিলিয়নটা ইরানি হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ যৌথ তো, তার জন্য আর কি দেখা গেছে যে আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা এটার মধ্যে আমরা দোকান নেওয়া হয়েছে। এভাবে বিদেশি প্যাভিলিয়নের নামে দেশি পণ্য বিক্রি করায় প্রতারিত হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। আমরা তো তাহলে আমার প্রতারিতই হচ্ছে এক প্রকার। আর কথা হচ্ছে মরক্কোর প্যাভিলিয়নে সাপ্লিমেন্টারি ইন্ডিয়ান সামগ্রী পাচ্ছি। একটু আগে আমরা এই মরক্কোতে এসে দেখলাম মরক্কো বানান মনে হয় ভুল আছে, যেখানে বানানি ভুল সেখানে এটা আদৌ কি মরক্কো না কিনা। একটা স্টল হয়তো মনে হচ্ছে যে বাইরের, কিন্তু বাকি দোকানগুলো একদমই লোকাল প্রোডাক্ট মনে হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এদিকে এ ধরনের অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে চাইলে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর মেলা অফিসে কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যায়নি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ।
শাফিন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 14তম দিন। তো 14তম দিন সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে মানুষজন মেলা প্রাঙ্গণে আসছেন এবং তারা তাদের পছন্দ মতো যে চাহিদা মোতাবেক তারা কিন্তু তাদের সেই স্টলগুলোতে যাচ্ছে এবং সেই স্টলে গিয়ে তাদের প্রয়োজনীয় পণ্যর দিকে কিন্তু তারা খোঁজ করছে, পছন্দ করছে এবং দাম দরে মিলে গেলে কিন্তু তারা সেই পণ্যগুলো কিনেও নিচ্ছেন। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে যে মেলা প্রাঙ্গণে কিন্তু বেশ একটা বিনোদনের জায়গাও হয়ে গেছে। আত্মীয় স্বজন বা পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু অনেকেই আসছেন এবং তারা যেটা করেন সেটা হচ্ছে যে মেলায় ঘোরেন এবং ঘুরতে ঘুরতে যখন কোনো পণ্য তাদের পছন্দ হয়ে যায় সেই পণ্যগুলো তারা কিনে থাকেন এবং অনেক সময় এই দর্শনার্থীরা কিন্তু অনেক খাবার কিনে থাকেন, সেই হিসেবে কিন্তু খাবারের দোকানগুলোতে বিক্রি মোটামুটি হচ্ছে। তো আমরা এখন একটি লাইট হাউস যেখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের লাইট আছে, মেলাতে একটু ব্যতিক্রমে একটি স্টল। তো এই স্টলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনাদের এই স্টলে কি ধরনের লাইট আছে, কত রকমের লাইট আছে? আমাদের এখানে মূলত ফিটিংসের লাইটটাই বেশি, ফিটিংসের যত ঝাড়বাতি, লাইটিং, ব্র্যাকেট। দর্শনার্থীরা এসে, ক্রেতারা এসে কোন ধরনের লাইট বেশি পছন্দ করছে? ক্রিস্টাল জার। ওগুলোর দাম কেমন? এগুলো বিভিন্ন মডেলের আছে, 10-15 হাজার আছে, 13 হাজার আছে, 12 হাজার আছে, 8 হাজার, 9 হাজার। তো গতবারের তুলনায় এইবার বিক্রিটা কেমন? এখনো সেইভাবে হয়নি, তবে দর্শনার্থী আছে অনেক, বেচা বিক্রি হয়তো সামনে বাড়তে পারে। শাফিন, যেমনটা শুনছিলেন যে বিক্রেতারা অপেক্ষায় আছেন মেলার দিন যত গড়াবে, আজ মাঝামাঝি পর্যায়ে মেলার দিন যত গড়াবে তত তারা বিক্রি আরো খুব বেশি করতে পারবেন সেই প্রত্যাশায় কিন্তু আছেন। তো শাফিন, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 21তম আসরের এই মুহূর্তে সর্বশেষ খবর। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিনের সর্বশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। দেশের বাইরের খবর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে 3 পুলিশ সহ 6 জন। গণমাধ্যম বলছে কমপক্ষে 6টি বোমা বিস্ফোরণ হয় সেখানে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একই সময় প্রায় 14 জন বন্দুকধারী হামলা চালায় সেখানে। এসব হামলার দায়ভার এখন পর্যন্ত কেউ স্বীকার করে না নিলেও ইন্দোনেশিয়ার পুলিশ ধারণা করছে এর পেছনে আইএস জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কয়েকজন হামলাকারী এখনও আশেপাশে লুকিয়ে রয়েছে। তাদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলের মাত্র 1.5 কিলোমিটার দূরেই সে দেশের প্রেসিডেন্টের বাসভবন। এছাড়া তুরস্ক ও পাকিস্তান দূতাবাসও ঘটনাস্থলের নিকটেই রয়েছে। খেলার খবর, আজ বঙ্গবন্ধু গোল্ড কাপের বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। প্রতিপক্ষ সাফের সেমিফাইনালিস্ট মালদ্বীপ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ অলিম্পিক দলকে। স্ট্রাইকারদের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় জনি তকলিসদের। তাই মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় গঞ্জালো মরেনোর দল। যদিও কাজটা সহজ হবে না স্বাগতিকদের জন্য, কেননা সেরা দল না নিয়ে এসেও প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে মালদ্বীপ। তাই এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রেড স্ন্যাপার্সদের। তাই স্বাগতিকদের কোনো ছাড় দিবে না আসরের সবচেয়ে হাই প্রোফাইল কোচ রিকি হার্বার্টের দল। অন্যদিকে সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয় ভিন্ন কোনো বিকল্প নেই। তাই ফুটবলাররাও মুখে নিজেদের সেরাটা দিতে। যদিও রনির ইনজুরির কারণে এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। লাস্ট ম্যাচের ভিডিও দেখানো হয়েছে আমাদের কি ভুল ছিল এগুলো দেখানো হয়েছে, এগুলো নিয়ে কাজ করছে কোচ মাঠে। নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা এগুলো রিকভার করে ভালো করে বলবো। মালদ্বীপ বেশ কঠিন প্রতিপক্ষ, তবে আমার বিশ্বাস প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে ছেলেরা আরো ভালো খেলবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজ করার সংস্কৃতি লোক দেখানো বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। 2013 সালের নিবারণ আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ। রাজধানীর হাজারীবাগে গুলিতে অপারেশন কমান্ডার সহ জেএমবির 2 সদস্য নিহত। পুলিশ বলছে এরা চেকপোস্টে হামলায় জড়িত, মারা গেছে বন্দুকযুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতায়নের ওপর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত, বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং 7% প্রবৃদ্ধি লক্ষ্য রেখে মুদ্রানীতি ঘোষণা। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% নির্ধারণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ে।